হ্যালো, আজকে আমাদের বিষয় ক্লাস 12-এর কবিতা ইউলিসিস। লর্ড আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস কবিতাটায় উৎস হলো হোমারের লেখা ওডিসি। গ্রীসের দুটো প্রাচীন মহাকাব্য, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি। ইলিয়াডে আছে গ্রীসের সঙ্গে ট্রয়ের যুদ্ধ, এটা ট্রোজান ওয়ার বলেও পরিচিত। এবং এই যুদ্ধ শেষে গ্রিস যখন ট্রয় জয় করে ফেরার সময় ওডিসিয়াসের জাহাজ সমুদ্রে হারিয়ে যায় এবং সে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তারপরে দেশে ফেরত আসে। এই ওডিসিয়াসের যে দেশ ভ্রমণের যে ঘটনা বা গল্প, সেটা ওডিসিতে বর্ণনা করা হচ্ছে। এটাই হচ্ছে দুটো গ্রীসের মহান মহাকাব্য। এই ওডিসিয়াসকে রোমানরা ইউলিসিস নামে ডাকতো, বা তাদের ওডিসিয়াসের রোমান নেম হচ্ছে ইউলিসিস। ইউলিসিস ছিলেন ইথাকার রাজা, তার স্ত্রী ছিল পেনিলপ, ছেলে হচ্ছেন টেলিমাকাস। তো কবিতাটা এইভাবে শুরু হচ্ছে: ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং by the still hearth among these barren crags, matched with an aged wife I mate and dole, unequal laws unto a savage rage, that hoard and sleep and feed and know not me. একজন অলস রাজা হিসাবে ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল ক্রিক, প্রফিট এখানে একটা অলস রাজা হিসাবে থাকা খুব একটা লাভজনক নয়। বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স, এই হার্ট বলতে চুল্লি বোঝায়, আর ক্র্যাক্স বলতে পর্বত শিখর বা শৃঙ্গ। এই অনুর্বর পাহাড়ের মধ্যে, এই শান্ত চুল্লির মধ্যে বা নিভে যাওয়া আগুনের যে চুল্লি, তার মধ্যে থেকে থাকার মধ্যে কোনো লাভজনক কিছু নেই। আর matched with an aged wife I mate and dole, unequal laws unto a savage race, that hoard and sleep and feed and know not me. একজন বৃদ্ধা স্ত্রী, যার সঙ্গে জীবন কাটানো আর মেপে মেপে বিচার করা এই অসভ্য আনসিভিলাইজ জনগণকে, যারা শুধুমাত্র খায় দায় ঘুমায় আর সঞ্চয় করে, তারা আমাকে ভালো করে জানেও না। এটা আমার জন্য খুব একটা লাভজনক নয়। যে অসভ্য জাতিকে শাসন করব, একটা বয়স্ক স্ত্রীর সঙ্গে সংসার করব বা সময় কাটাবো, আর এই একটা নিভে যাওয়া আগুনের পাশে আর এই পাহাড়ের অনুর্বর ভূমিতে কাটানো, এটা আমার জন্য খুব একটা লাভজনক নয়। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি আমার যাত্রা বা অভিযান থেকে বিরত থাকতে পারবো না, আমার যাত্রা থেকে আমি বিরত থাকতে পারবো না। আমি জীবনকে শেষ বিন্দু অবধি উপভোগ করতে চাই। লেখক এখানে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ বলতে লেখক বোঝাচ্ছেন যে, এই যেখানে বলছেন যে লাইফ টু দ্য লিজ, ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এই কথাটার বক্তব্যর অর্থ হচ্ছে যে তিনি বলতে চাইছেন যে জীবনের শেষ বিন্দু অবধি। এখানে তিনি একটা মেটাফোর বা তুলনা করেছেন, যারা সুরাপান করে তারা বোতলের শেষ বিন্দু অবধি পান করে, ঠিক তেমনি তিনি জীবনের শেষ বিন্দু অবধি, শেষ মুহূর্ত অবধি উপভোগ করতে চান। তাই তিনি বলছেন যে সেটার সঙ্গে তুলনা করে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করছেন, মেটাফোর হিসাবে লেখক ব্যবহার করেছেন। সেটাই বলছেন তিনি এখানে, যে তিনি জীবনটাকে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চান। এখানে ইউলিসিসের কথা বলছেন যে তিনি যেন তার জীবনটাকে শেষ বিন্দু অবধি উপভোগ করতে চাইছেন। All times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me and alone on the shore, and when through scudding drifts of rainy Hades begs the dim sea. আমি যে সমস্ত সময় কাটিয়েছি বা উপভোগ করেছি বা দুঃখের মধ্যে কাটিয়েছি, যারা আমাকে ভালোবাসতো তাদের সাথে একাকীও কাটিয়েছি, কখনো উপকূলেও কাটিয়েছি, হয়তো কখনো একগুচ্ছ মেঘ রেইনি হেডেস দ্বারা এসে হঠাৎ করে সমুদ্র উত্তাল করে দিয়েছে, তাও আমি উপভোগ করেছি। এখানে রেইনি হেডেস বলতে গ্রিক মিথোলজিদের মতে 7টা তারার যে গুচ্ছ, যারা মেঘ ডেকে আনে বা মিষ্টি সঞ্চার করে, তাদের হেইডেস বলা হয়। আর ভেক্স দ্য ডিম সি বলতে এই রেইনি হেক্স ডে কী করে, ছোট ছোট মেঘ বা খণ্ড খণ্ড মেঘ এনে হঠাৎ করে কি করে, তারা আকাশ কালো করে দিয়ে সমুদ্রকে উত্তাল করে তোলে। I am become a name
for always roaming with a hungry heart. Much I have seen and known, cities of men and manners, climates, council, governments, myself not least, but honored them all. আই এম বিকাম এ নেম, আমি একটা লিজেন্ডে পরিণত হয়েছি, বা আমি একটা লিজেন্ড বলতে কি বোঝায়? লিজেন্ড বলতে বোঝায় যে কোনো বিশেষ কাজের জন্য সুবিখ্যাত বা পরিচিত হয়ে যাওয়া। এখানে ইউলিসিস একটা জ্ঞানী ব্যক্তি, এবং তিনি তার কাজের জন্য বা ঘুরে বেরিয়েছেন বিভিন্ন দেশ, বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তাই তিনি একটা বিখ্যাত নামে পরিণত হয়েছে। তাই বলছেন আই এম বিকাম এ নেম, বলতে আমি একজন লিজেন্ডে পরিণত হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ আমি সবসময় একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেরিয়েছি। মাচ আই হ্যাভ সিন অ্যান্ড নোন, সিটিজ অফ মেন, আমি অনেক কিছু দেখেছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, গভর্নমেন্টস, আমি অনেক কিছু দেখেছি। অনেক শহর, মানুষের শহর, তাদের আচার আচরণ, জলবায়ু, তাদের সভাসদ, সরকার, মাইসেলফ নট লিস্ট বাট অনার দেম অল, আমিও কিন্তু তাদের থেকে কিছু কম যাই না, কিন্তু তাদেরকে সকলকেই আমি সবসময় সম্মান করেছি। অ্যান্ড drunk delight of battle with my peers far on the bringing plains of Troy. আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। পিয়ার্স বলতে সহযোদ্ধা। কোথায়? ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, সেই ট্রয়ের বায়ুময় যে ট্রয়, বা যে অঞ্চল, ট্রয়ের যে উপকূল, যুদ্ধ জয়ের পরে সেই উপকূলে বসে বসে আমার সহযোদ্ধাদের সঙ্গে আমি উপভোগ করেছি। আই এম পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যা কিছু সম্মুখীন হয়েছি সমস্ত কিছুরই একটা অংশ। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ ওভ ওয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রিভেল ওয়ার্ড উজ মার্জিন ফেটস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ। আর্চ বলতে বোঝায় দরজার খিলান বা খিলান, ওভার থ্রু মানে হচ্ছে যার মধ্য থেকে দেখা যায়। তিনি জানা আর অজানার মধ্যে একটা ব্যারিয়ার বা বাধা আছে, এইটা তিনি মনে করেন। যেমন আলো আর অন্ধকারের মধ্যে একটা বাধা থাকে, ঠিক তেমনি ঘরের বাইরে এবং ভিতরের মধ্যে বাধা মাঝখানে দেখার জন্য কি থাকে? জানলা বা দরজা থাকে। ঠিক তেমনি জানা আর অজানার মধ্যে একটা খিলান বা দরজা রয়েছে। আর্চ বলতে খিলান বোঝাচ্ছে, আর ওয়ার থ্রু মানে হচ্ছে যার মধ্যে থেকে দেখা যায়। তাই তিনি বলছেন ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ ওভার থ্রু। তিনি তো বলছেন যদিও সমস্ত অভিজ্ঞতা একটি খিলান স্বরূপ, যার মধ্য দিয়ে সেই ঝলমলে অনাবিষ্কৃত পৃথিবী দেখা যায়, যার সীমানা আস্তে আস্তে কি হচ্ছে? মুছে যায়, মার্জিন ফেডস, অর্থাৎ ওই যে গ্লিমস দেখা যাচ্ছে আস্তে আস্তে যেন সেই মার্জিন বা সীমানা বা দূরত্বটা মুছে যাচ্ছে। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, আমি যতটাই এগিয়ে যাচ্ছি সব কিছুই যেন আস্তে আস্তে কমে আসছে বা মুছে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, বা আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশ নট টু শাইন ইন ইউজ। থেমে যাওয়া খুব নীরস, থেমে যাওয়া খুব নীরস। হাউ ডাল ইট ইজ টু পজ, থেমে যাওয়া নীরস, অর্থাৎ তিনি জার্নি থেকে বা কোনো কাজ থেকে বা অ্যাডভেঞ্চার থেকে থেমে যাওয়াকে বলছেন যে এটা একটা নীরস কাজ, এক জায়গায় বসে থাকা। তার জন্য তিনি বলছেন যে যদি একটা তরবারিকে ভালো করে যদি চকচকে না রাখায়, মুছে বা ইউজ না করা হয়, তাহলে কি হয়? সে তরবারিতে আস্তে আস্তে রাস্ট বা মরিচা পড়ে সেটা কি হয়ে যায়? রাফ হয়ে যায় বা তার ধার নষ্ট হয়ে যায়। তাই তিনি বলছেন যে যদি উজ্জ্বলতা ঠিকঠাক ধরে রাখতে হয় তাহলে সেটাকে ইউজ করতে হবে। তাই তিনি বলছেন যদি থেমে যাই এটা খুব নীরস হবে এবং আমার সমস্ত কিছুতে যেন জং ধরে যাবে। আমার অভিজ্ঞতা, আমার বয়স, বা আমি সহন এক জায়গায় স্থির হয়ে সেই অব্যবহৃত তলোয়ারের মতো ময়ানের মধ্যেই থেকে যাব, ওর থেকে বেরোতেও পারবো না এবং আস্তে আস্তে জং ধরে আমি নষ্ট হয়ে যাব। এইভাবে নিজেকে তিনি সেই অব্যবহৃত তলোয়ারের সঙ্গে তুলনা করছেন। As true breathe while life pile on life, we are too little and of one to me.
little remains, but every hour is saved from that eternal silence. Something more, a bringer of new things, and while it were for some 3 suns to store and hold myself, and through breathe while life pile on life. এই breathe while life শুধু নিঃশ্বাস নেওয়া মানে শুধু শ্বাস প্রশ্বাস নেওয়াই কি শুধু জীবন, এটা তিনি মনে করেন না। তাই বলছে শুধু নিঃশ্বাস নেওয়াই জীবন নয়, জীবনের পর জীবন আসুক, মানে একটার পর একটা জীবন আসুক, কিন্তু খুবই সামান্য। আমার কাছে যেটুকু আছে সেটা পরিমাণ খুব সামান্য এবং আস্তে আস্তে কমে আসছে, এবং প্রতিটা মুহূর্ত আমাকে সঞ্চয় করে রাখতে হবে। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ইটার্নাল সাইলেন্স বলতে মৃত্যুর কথা বলছেন। সেই মৃত্যুর কাছে যাওয়ার আগে আমাকে সমস্তটা মুহূর্ত বা যতটুকু মুহূর্ত সঞ্চয় করে রাখতে পারবো সেটাকে ব্যবহার করতে চাইছেন। সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ। এই ইটার্নাল সাইলেন্স বলতে চিরন্তন নীরবতা বা ডেপথকে বলছে। সেই চিরন্তন নীরবতা থেকে আরও কিছু নিয়ে আসা বা সেইখান থেকে কিছু সঞ্চয় করে নেওয়া, মৃত্যুর আগে যাওয়ার আগে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা, কিছু জ্ঞান অর্জন করা, এই কথাই তিনি বলছেন। আ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ার, নতুন কিছু আনার সুযোগ, এটা কিছু একটা আনার সুযোগ হবে। যদি এটা না করি সেটা একটা নিকৃষ্টতম কাজ হবে। নতুন কিছু জানা, নতুন কিছু করা, নতুন কিছু আনার সুযোগ, সেটা যদি না করতে পারি সেটা খুবই নিকৃষ্ট হবে। ভাইল মানে হচ্ছে নিকৃষ্ট, বাজে বা খারাপ। ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, আমি 3টে সান বলতে 3 বছর আমি নষ্ট করেছি বা সঞ্চয় করেছি। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডেজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। 3টে সূর্য, অর্থাৎ তিনি যখন ট্রয়ের যুদ্ধের পরে, ট্রোজান ওয়ারের পরে ফিরে আসছিলেন, তিনি 3 বছরের জন্য, মোটামুটি 3 বছরের জন্য তিনি হারিয়ে গেছিলেন, এবং 3 বছর তিনি তার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এবং সেটাই তিনি বলছেন 3 বছর তিনি সঞ্চয় করেছেন। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, গ্রে স্পিরিট বলতে তিনি বয়স্ক হয়ে গেছেন, কিন্তু গ্রে বলতে ধূসর স্পিরিট বলতে তিনি বলছেন তার বয়স্ক হয়ে গেছেন, কিন্তু তার মধ্যে সেই আকুতি বা জানার ইচ্ছা কিন্তু এখনো কমে যায়নি। ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, তার মৃত্যু আসন্ন, বয়স হয়ে যাচ্ছে, তাই বলছে যে যেমনভাবে তারারা আস্তে আস্তে ডুবে যায়, ঠিক তেমনি আমারও বয়স এগিয়ে আসছে, কিন্তু আমার নলেজ আহরণের যে আকুতি বা ইয়ার্নিং সেটা আমার থেকে কমেনি। তাই তিনি বলছেন যে তিনি তার শেষ বিন্দু অবধি বা শেষ মারা যাওয়ার আগে অবধি তিনি তার নলেজ আহরণের চেষ্টা করবেন, বিয়ন্ড দ্য আসমোট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের সীমানা বা চিন্তার বাইরে অবধি পর্যন্ত যে তিনি তার নলেজ সঞ্চয়ের চেষ্টা করবেন।